সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান রয়েছেন আমাদের সঙ্গে। সোহরাব ভাই, স্বাগত। ধন্যবাদ আপনাকে মতি ভাই। আমার দেশের শিরোনাম হচ্ছে দেশ জুড়ে নির্বাচনী উৎসব, প্রহসনের বিচারে মৃত্যুদণ্ডের রায় এখনও অন্তরীণ আলেমরা কোটালীপাড়ায়। মানবযুগে মানুষ একটি পরিবর্তন চায় বলেছেন তারেক রহমান। আপনারাই আমাদের কার্ড বলেছেন শফিকুর রহমান। ভোটের উত্তাপ, আমাদের সময় শান্ত মাঠে কথার উত্তাপ। আইসিসিকে আবার চিঠি বাংলাদেশের। খবরের কাগজ, প্রবাসী আয়ের নেতিবাচক প্রভাব, ক্ষমতায় গেলে কৃষি ও বস্তিবাসীর উন্নয়নে কাজ করবে বিএনপি, তারেক রহমান। সময়ের আলো, প্রচারে উত্তাল, অলিগলি রাজপথ, অশনি সংকেত, উদ্বেগ নয় ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। আলোকিত বাংলাদেশ, হা ভোটের পক্ষে গণজোয়ার সংগ্রাম। 17 বছর পর ভোট উৎসবে জনগণ, 10 দল ক্ষমতায় এলে উত্তরবঙ্গের চেহারা বদলে যাবে। শফিকুর রহমান। করতোয়া গোটা উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চাই। তরুণদের কর্মসংস্থান, বস্তিবাসীর পুনর্বাসনে কাজ করবে বিএনপি। নির্বাচনী উত্তাপের খবরাখবর। এখন পর্যন্ত বড় ধরনের কোনো উত্তাপ নেই, মোটামুটি বড় ধরনের সংঘর্ষ নেই ওই আর কি। আমি সংঘর্ষ বলতে চাইনি, উত্তাপ। আচ্ছা, কিন্তু মানে অঘটন। জি, হ্যাঁ, কিন্তু নির্বাচনে ঠিক যে বিএনপি, জামাত ইসলামী, এনসিপি সহ সব দলই মাঠে নেমে পড়েছে। অর্থাৎ আর তো সময়ও নেই। 3 সপ্তাহ সময় নেই, প্রচারের সময় আরও 2 দিন কম। এক ধরনের মানুষের মধ্যে তো উদ্দীপনা লক্ষ্য করা গেছে, কারণ দলীয় নেতা কর্মীর বাইরে যে সাধারণ মানুষ, তাদের ভোটই কিন্তু নির্ধারণ করবে যে কে জয়ী হবে, কে জয়ী হবে না। এবং সেক্ষেত্রে এখনও আবার 2-1টি জায়গায়, যেমন কি বলে কুমিল্লার একটি আসনে, সেটি হাইকোর্ট নাকচ করে দিয়েছে বিএনপি প্রার্থীর প্রার্থিতা। এখন আপিল করেছেন, আপিল বোধহয় তারিখ রোববার। তা ওই আসনে তো এখনও দোলাচল যে কি হবে না হবে। চূড়ান্ত সিদ্ধান্ত যাই হোক, নির্বাচন তো হবে। এক ধরনের স্থানীয় সমস্যা নিয়ে কিন্তু এখন রাজনৈতিক দলগুলো বা প্রার্থীরা বেশি কথা বলছে, কোথায় কি সমস্যা আছে, কোথায় কি করণীয়, এসব নিয়ে। আর প্রধান 2 দলের মধ্যে তো এক ধরনের কথাবার্তার মারপ্যাচ, কথাবার্তা দিয়ে একে অপরকে স্বাভাবিক কি বলে, একে অপরকে আহত করার একটা চেষ্টা। যেমন জামাতের আমির বললেন যে আমরা বসন্তের কোকিল নয়। এটা দিয়ে তিনি কি বোঝাতে চাইলেন? আর যদি সত্যি সত্যি তিনি আরেকটি দলের প্রধানকে বোঝাতে চান, সেটা খুবই দুঃখজনক। এই কারণে তিনি তো স্বেচ্ছায় যাননি, যেতে বাধ্য হয়েছেন এবং বিদেশে থাকতে বাধ্য হয়েছেন। তো এরকম রাজনৈতিক বক্তৃতা বিবৃতি নেতারা দেবেন, কিন্তু দেওয়ার মধ্যে একটা শিষ্টাচার থাকতে হবে, একটা শালীনতা থাকতে হবে, এবং অন্য পক্ষ আহত না হয়। একইভাবে বিএনপির পক্ষ থেকে একজন প্রার্থী যে কথাটি বললেন, সেটাও খুবই আপত্তিকর, যে আমরা চাইলে জামাতের প্রার্থীরা ঢাকা শহরে নামতে পারবে না, ঢাকার রাস্তায় নামতে পারবে। এর আগে একজন বলছে যে ঢাকা শহরে একটা আসন দেওয়া যাবে না। মানে যাই হোক, এরকম এক ধরনের কথার লড়াই চলছে। এটা খারাপ না, কিছু মনস্তাত্ত্বিক যুদ্ধ, এটা ভালোই চলতেছে। কিন্তু তবুও এই যে নামতে দেওয়া হবে না অথবা একটি আসনও পাবে না, এটি মনে পড়ে যে 91 সালে আওয়ামী লীগের নেতারা বলছিলেন যে বিএনপি তো 20টি আসনও পাবে না। পরবর্তীকালে তো বিএনপি জয়ী হলো, তারা পরাজিত। আর সুতরাং অতি আত্মবিশ্বাস ভালো, অতি আত্মবিশ্বাস ভালো না। আবার দলীয় প্রার্থী বা দলের উচিত ইতিবাচক কথা নিয়ে, তাদের নীতি পরিকল্পনা, জনগণের ভাগ্য উন্নয়নে কী করবেন, বেকারত্ব, জ্বালানি সংকট, জিনিসপত্রের দাম বৃদ্ধি, এসব ব্যাপারে কি পরিকল্পনা, কি তাদের নীতি কৌশল, এটি জনগণকে জানানো উচিত। স্থানীয় সমস্যাগুলো তো আছেই। আবার 2-1টি ঘটনা ঘটেছে, আপনি যেটি বললেন বড় ঘটনা ঘটেনি। যেমন ঢাকার একটি আসনে দেখলাম যে এনসিপির এক প্রার্থীর সমাবেশে ডিম ছুঁড়ে মারা হয়েছে। তো এগুলো এড়ানো ভালো, কারণ স্বাভাবিকভাবে এটি তার যে প্রতিপক্ষের উপরই কিন্তু এই দায়টা পড়বে।
তারা এর সাথে তাদের জড়িত থাকুক বা না থাকুক, তা আমি বলবো যে রাজনৈতিক দলের নেতৃত্ব এবং বিশেষ করে প্রার্থীদের এ ব্যাপারে সজাগ থাকা উচিত। তার কর্মী সমর্থক, অতি উৎসাহী কর্মী সমর্থক কেউ প্রতিপক্ষের উপর হামলা না করে, কেউ এমন ঘটনা না ঘটায় যে তার ভোট বাড়ানোর চেয়ে ভোট কমবে। আর ভোটের চেয়েও, ভোট তো জনগণ ঠিক করবে, কিন্তু দলের একটি তো অবস্থান থাকবে এবং সেখানে নেতাকর্মীদের সংযত রাখা এবং সহিষ্ণু রাখা প্রার্থীর দায়িত্ব। আর যেটি আমার দেশ করেছে যে উৎসবের আমেজে, মানে সারা দেশ না, দু একদিনের মধ্যেই হয়তো এটি আমরা দেখতে পাবো। তবে এই নির্বাচনী মানে কথার লড়াই চলবে নির্বাচনের আগ পর্যন্ত, এবং সেখানে কথার লড়াই তো না, সব দলেরই লক্ষ্য থাকবে বা সব দলের লক্ষ্য হওয়া উচিত যে দলীয় কর্মী সমর্থকরা তো ভোট দেবে, এর বাইরের ভোটারদের কীভাবে নিজের পক্ষে টানবে। এখানে একটি বিষয় আছে যে আওয়ামী লীগ নির্বাচন করছে না, তা আওয়ামী লীগের কর্মী সমর্থক সাধারণ ভোটার যারা সবসময় নৌকায় ভোট দিয়ে এসেছে তারা কি করবে বা তাদের ভোট কে পাবে, এই মনস্তাত্ত্বিক লড়াইটা কিন্তু শুরু থেকেই আছে। তা সেক্ষেত্রে কেউ মনে করে যে স্বাভাবিকভাবে আওয়ামী লীগ যেহেতু নেই, বিএনপির প্রার্থীরাই তাদের ভোটটা পাবে। প্রথম দিকে যদিও বলা হয়েছিল যে জামাত ইসলামীও এই সুবিধাটা নিতে পারে, হয়তো ক্ষেত্র বিশেষে নিতে পারে, কিন্তু স্বাভাবিকভাবে আওয়ামী লীগের সমর্থকরা জামাতের চেয়ে বিএনপির দিকেই ঝোঁকার সম্ভাবনা। আরেকটি হতে পারে যে তাদের একটা অংশ তো ভোট কেন্দ্রে হয়তো যাবে না, কারণ ইতিমধ্যে আমরা দেখলাম যে তাদের নেত্রী পর্যায় থেকে বলেছে যে ভোটে আওয়ামী লীগ নেই সে ভোটে কেন তারা যাবে। যাই হোক, এই ফেব্রুয়ারির ভোটটা কেন প্রয়োজন? না, ফেব্রুয়ারি ভোট প্রয়োজন, ভোট ছাড়া রাষ্ট্র পরিচালিত হবে কি করে? এখন একটি অন্তর্বর্তী সরকার আছে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি সরকার বিদায় নিয়েছে, এরপর রাষ্ট্রের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করবে কে? জনগণ। তাই জনগণ যদি এই কর্মপন্থা, জনগণ যদি ঠিক করে, জনগণের উপর যদি এই দায়িত্ব দেওয়া হয় যে তারা রাষ্ট্র পরিচালনা কিভাবে হবে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবে, তো সে নির্বাচন ছাড়া তো পথ নেই। এ কারণেই বলা হচ্ছে যে ফেব্রুয়ারির নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং কোনো নেতা তো এরকম বলছে যে এই নির্বাচন শুধু সরকার বদল না, এই নির্বাচন দেশ বদলের। আমরা চাই সত্যি একটা পরিবর্তন আসুক, কারণ এতদিনে রাজনীতি যেভাবে চলছে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো যেভাবে নষ্ট হয়ে গিয়েছে, সেটা পুনরুদ্ধার করা জরুরি, গণতন্ত্র পুনরুদ্ধার করা জরুরি। এ কারণেই নির্বাচনের বিকল্প নেই। মানে একটা নির্বাচিত সংসদ ছাড়া, মানে নির্বাচিত সরকারই কেবল দেশ চালাতে পারে, এটাই তো স্পিরিট। নির্বাচিত সংসদ, নির্বাচিত সরকার, আবার একইভাবে এই সতর্ক বার্তাটাও থাকা উচিত যে অতীতে আমরা দেখেছি তো এরকম 12টি নির্বাচন হয়েছে। আমরা যদি শেষের 3টি নির্বাচন বাদও দেই, এর আগের যে নির্বাচনগুলো হয়েছে অনেকগুলো ভালো নির্বাচন হয়েছে, বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারে আমাদের নির্বাচনগুলো। এই নির্বাচনের পর তো আমরা ভালো সংসদ পাইনি, ভালো সরকারও পাইনি, এবং সরকার ও বিরোধী দলের মধ্যে যে কর্মসম্পর্ক থাকা, ন্যূনতম যে আস্থার সম্পর্ক থাকা, সেটি ছিল না। আমরা আশা করব যে ভবিষ্যতে যে সংসদ গঠিত হবে সেখানে সেটিতে থাকবে। ইতিমধ্যে জুলাই সনদে সে কথাও বলা হয়েছে যে সরকার রাষ্ট্র নীতি পরিকল্পনার ক্ষেত্রে সরকারি দল এবং বিরোধী দল যৌথভাবেই কাজ করবে। এর অর্থ না যে তারা দুই দল মিলে সরকার চালাবে, বিরোধী দলের দায়িত্ব পালন করবে সরকার। তাহলে সরকারি দল অনেক বেশি সজাগ থাকবে, অনেক বেশি সচেতন হবে, অনেক বেশি দায়িত্বশীল হবে। এবারের নির্বাচন থেকে কি আমরা গুণগত পরিবর্তন লক্ষ্য করব? মানুষ প্রত্যাশা করে যে এই গণ অভ্যুত্থানের পর যে নির্বাচনটি হতে যাচ্ছে, এবং 7-8 মাস ধরে তো আমরা দেখলাম যে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলের সাথে দফায় দফায় বৈঠক করে একটা ঐকমত্যে এসেছে জুলাই সনদ, এবং পরবর্তীকালে সেটা নিয়ে গণভোটের আহ্বান জানিয়েছে। তবে একটা বিতর্ক আছে যে গণভোট
গণভোটে সরকারের অবস্থান কি হওয়া উচিত? সরকার তো এক অর্থে তো রেফারি। দ্বিতীয়ত হচ্ছে সরকার নিরপেক্ষ থাকার কথা, কারণ জনগণকে যখন আপনার বিকল্প বাছাই করার সুযোগ দিয়েছে, আপনি হায়ও ভোট দিতে পারেন, নায়ও ভোট দিতে পারেন। সেক্ষেত্রে সরকার থেকে বলতে পারে যে হা দিলে কি কি হবে আর নায়ে কি কি হবে না, বা কি কি নায়ের কুফল, এটি বলতে পারে। কিন্তু সরকার যদি সরকারের পুরো রাষ্ট্রযন্ত্র যদি হায়ের পক্ষেই কথা বলে, তাহলে ব্যক্তি হিসাবে, নাগরিক হিসাবে, ভোটার হিসাবে যদি কেউ নায় দিতে চায়, তাহলে তো সে সংকোচ বোধ করবে, বা সে বিব্রত হবে, বা বা ভীত সন্ত্রস্ত হবে যে না দিলে যে তার কোনো বিপদ হয়। তা সরকারের তো এরকম একটা পরিবেশ তৈরি করা সমীচীন বলে মনে করি না। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোরই জুলাই সনদ সই এবং নায়ের মধ্যে যদি যেটা হচ্ছে, গণভোটের কথা বলছেন তো, জি, গণভোটে তো মানুষের চয়েস থাকতেই পারে, সে নাও বলতে পারে বা হা। হ্যাঁ, সেটাই। সেক্ষেত্রে সরকারই তো এটা বলেছে, হা না অর্থ হচ্ছে কিন্তু হাওয়ে দিতে পারো, না হয়ে দিতে পারো। হ্যাঁ, সরকারের পক্ষ থেকে একটা যুক্তি আছে যে এই জুলাই সনদটা হয়েছেই গণ অভ্যুত্থানের চেতনা, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা যাতে পূরণ হয়। এবং সেক্ষেত্রে মূল কথা হচ্ছে যে এতদিন আমরা যে গণতন্ত্র দেখেছি, সেই গণতন্ত্রের সরকারি বিরোধী দলের কর্মসম্পর্ক ছিল না। যারা সরকারে ছিল তারা সব কিছু দখল করেছে, যারা বিরোধী দলে ছিল তারা পরদিন থেকে রাজপথে নেমেছে। এবং সেক্ষেত্রে কোনোভাবেই জাতীয় সংসদ কার্যকর হয় না, সরকার একনায়কতান্ত্রিক হয়ে ওঠে। এটি যাতে না হয়, সে কারণেই এই গণভোটে হায়ের পক্ষে সরকারের যুক্তি। কিন্তু আবার একই সঙ্গে কথা হলো, এই দায়িত্বটা জনগণের উপর ছেড়ে দেওয়া উচিত, ভোটারদের শুভবুদ্ধির উপর ছেড়ে দেওয়া উচিত, সদিচ্ছের উপর ছেড়ে দেওয়া উচিত, তারা সিদ্ধান্ত নিক। কারণ আরেকটি বিষয় আছে যে সরকার এখন যাই বলুক, আগামী জাতীয় সংসদে যারা আসবেন তারা যে সিদ্ধান্ত নেবেন সেটাই কিন্তু চূড়ান্ত হবে। কারণ জাতীয় সংসদ তো সার্বভৌম, জনগণের সার্বভৌমত্ব, যেটি ফরহাদ মাজার বলেন যে একটা গণসার্বভৌমত্ব দরকার, সেটি শুধু জাতীয় সংসদ না, তার শাসন কাঠামোটাই হবে গণসার্বভৌমত্বের প্রতীক। বাংলাদেশের রাজনীতিতে এটা আলোচনা হয় নির্বাচনের আগে, কিন্তু যখনই আপনার সেই দল ক্ষমতায় যায় তখন যাইয়া এটা তো করেই না, বরং উল্টো অন্য জিনিস। এখন সেটা করলে তাহলে তো এটি জাতির জন্য দুর্ভাগ্য। আমরা তো 54 বছর কিন্তু কম নয়, অনেক সময়। এবং দেখুন, আমাদের পরে কিন্তু ভিয়েতনাম স্বাধীন হয়েছে আমাদের পরে। এবং সেখানে দীর্ঘদিন ধরে মার্কিন আগ্রাসন ছিল, মার্কিন দখলদারি ছিল। তার থেকে বেরিয়ে এসে সেই দেশটি এখন কোথায় গিয়েছে? হ্যাঁ, বলতে পারেন যে ভিয়েতনামের যে গণতন্ত্র এক ধরনের, সেটি একনায়কতান্ত্রিক, কিন্তু সেই পুরো রাষ্ট্র কাঠামোর মধ্যে যে একটা ব্যবস্থা আছে, নাগরিক অধিকার আছে, দ্বিতীয় হচ্ছে অর্থনৈতিক অধিকার। অর্থনৈতিক সমৃদ্ধি না থাকলে কোনো দেশ কিন্তু তার গণতন্ত্র টিকিয়ে রাখতে পারে না। এবং বাংলাদেশের ক্ষেত্রে এই বিপদ, পাকিস্তানের ক্ষেত্রে এই বিপদ। আমরা তো দেখলাম কিছুদিন আগে শ্রীলঙ্কা এবং নেপালেও একই রকম বিপদে পড়েছে। এর থেকে উত্তরণের পথ খুঁজতে হবে, এবং সেটা সবাইকে মিলে। আপনি জানেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত কথা বলেছিলেন। তো প্রধান উপদেষ্টা বলছেন ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে 12 ফেব্রুয়ারির ভোট। হ্যাঁ, এটাও প্রধান উপদেষ্টার একটা কি বলবো শুভ চিন্তা। এর আগে তিনি বলছেন ইতিহাসের সেরা নির্বাচন হবে। আবার এটা নিয়ে কিন্তু বেশ সমালোচনাও হয়েছে, কারণ প্রধান উপদেষ্টার এই যে সদিচ্ছা বা এই যে আকাঙ্ক্ষার সাথে সরকারের কার্যক্রম অনেক ক্ষেত্রেই মেলে না। কারণ একটা সুষ্ঠু অবাধ নির্বাচন করার জন্য যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন দরকার সেটি নেই। যে পুরো রাষ্ট্রযন্ত্রকে যে গতিশীল করা দরকার সেটা নেই। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে হ্যাঁ, খোয়া যাওয়া অস্ত্র আমরা উদ্ধার করতে পারিনি, কিছু অস্ত্র রয়ে গেছে, কিন্তু সেটা নির্বাচনে ব্যবহার হবে না। এটা তিনি কিভাবে বললেন? তাহলে ওই অস্ত্র যারা লুট করেছে তাদের সাথে তার কোনো যোগসাজশ আছে, কোনো যোগাযোগ আছে? এই ধরনের
মানুষ তো সরকারি যারা দায়িত্বে থাকেন তাদের কথাবার্তায় মানুষ তো আশ্বস্ত হবেন, মানুষ অভয় পাবেন, কিন্তু আমাদের অনেক উপদেষ্টার, অনেক নীতি নির্ধারকদের কথাবার্তায় মানুষ শঙ্কিত হয়, মানুষ অনেক সময় তারা হাসিরও খোরাক হন। আমরা সেটি চাই না। এটা এক ধরনের বিনোদন আর কি। না, সেটা আমি ওই বিনোদন বলতে চাই না। তাদের হয়তো আন্তরিকতা আছে, এমন বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা অনেকেই বলেন যে তার কি বলে অতি সরলতার কারণেই এসব কথাবার্তা বলেন, কিন্তু সেটা বলা উচিত না। কারণ যে কথাটি মানুষ গ্রহণ করবে না, মানুষ অন্যভাবে নেবে, আর সেটি বলে বাড়তি বিতর্ক কেন? এটি একটি। দ্বিতীয় হচ্ছে যে নির্বাচন কমিশন, তো আমরা ভেবেছিলাম যে নির্বাচন কমিশন একটা শক্ত পদক্ষেপ নিতে পারবে, এবং কিন্তু আপনি ঋণ খেলাপি বলুন, দ্বৈত নাগরিক বলুন, কোনো ক্ষেত্রেই কিন্তু তারা শক্ত পদক্ষেপ নিতে পারলো না। তাই এটা একটি। দ্বিতীয় হচ্ছে পোস্টাল ব্যালট। এটি ঠিক যে আমাদের এখানে পোস্টাল ব্যালটের অতীত অভিজ্ঞতা নেই, এবার নতুন। এই অনভিজ্ঞতার কারণে শত শত পোস্টাল ব্যালট একটি ঠিকানায় যাবে, নির্বাচন কমিশন থেকে সেটা পাঠানো হবে, এটি তো হতে পারে না। সুতরাং এটি প্রথমেই ধরা পড়েছে, এটি ভালো। কারণ নির্বাচন অনুষ্ঠানের ঠিক আগ মুহূর্তে বা পোস্টাল ব্যালটের ভোট নেওয়ার পরে যদি এটা হতো তাহলে আরও হয়তো বিপদ হতো। আমরা আশা করি নির্বাচন কমিশন এই পোস্টাল ব্যালট নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে এটি দ্রুত সমাধান করবে, এবং দেশের ভিতরে যে পোস্টাল ব্যালট নতুন করে ছাপার কথা হয়েছে সেটাও করা উচিত। সব দলকে নিয়েই একজন নির্বাচন কমিশনের একজন সাবেক কর্মকর্তা বলছিলেন, সাবেক অতিরিক্ত সচিব জেসমিন তুলি, যে কোনো বিষয়ে এই যে পোস্টাল ব্যালটের ব্যাপারেও একটা নীতিমালা তৈরি করা উচিত ছিল, একটা বিধান তৈরি করা উচিত ছিল, সেটা সরকার করেনি। সরকার হঠাৎ সিদ্ধান্ত নিয়েছে, মানে প্রশাসনিক সিদ্ধান্ত এটি করা হয়েছে। যে কোনো কিছুরই একটা আইন কানুন কিভাবে চলবে তার একটা ছক থাকা উচিত। আর সেখানে হয়তো নির্বাচন কমিশনের অনভিজ্ঞতার কারণেই হোক, আমরা নির্বাচন কমিশনের সদস্য নিয়ে প্রশ্ন করছি না, কিন্তু তার সক্ষমতা নিয়ে প্রশ্ন করছি। আসলে সক্ষমতা, বিশেষ করে এই যে পোস্টাল ব্যালট নিয়ে যেটা হয়েছে সেটা শুরুটা খুবই খারাপ, মানে এতটাই মানে এইরকম যে মানে ভোটের আগেই ভোটের ফলাফল প্রকাশ হয়ে যাওয়ার মতো। তো এইটা হওয়ার দরকার ছিল না। এটা আমার মনে হয় এটা তারা নিজেরা ওই যেটা বলছেন আইন, সব তো আইন দেওয়া হয় না, নিজেদের মধ্যে বিধিমালা জারি করতে হয়, সেটা করেনি। তারপর অভিজ্ঞ লোকদের নিয়ে আসতে হয়। এখন আর এখানে আমাদের রাজনৈতিক দলগুলোর আছে, এটি তো কোনো দলের নেতাকর্মীরা এই কারসাজিটা করেছেন, তারা এই প্রভাব বিস্তার করার চেষ্টা করেছেন যে তারা ভোটারদের কাছে ব্যালটটা পৌঁছে দেবেন। এই দায়িত্ব কে দিয়েছে তাদের? আমি তো মনে করি যে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে, সেটি নির্বাচন কমিশনের ভিতরে হোক বা বাইরে হোক, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। এরকম একটা ভালো উদ্যোগ তারা নষ্ট করে দিয়েছে এবং দিতে যাচ্ছে, এটা তাদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে। এই জবাবদিহিটা নিশ্চিত করাটাই তো হচ্ছে সংকট, কারণ আমাদের এই না পারাটাই তো গণতন্ত্রহীনতা, আইনহীনতা, মানে মানুষের আস্থাহীনতা। এর থেকে তো উত্তরণ ঘটাতে হবে, বেরিয়ে আসতে হবে। প্রধান উপদেষ্টা যে মার্কিন রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎকারে বলেছেন, এর আগেও বলেছেন, কিন্তু তার সাথে সরকারের কার্যক্রম তো মেলে না। অনেক ক্ষেত্রেই সরকার তো, আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টা প্রেস সচিব বললেন যে ভোট গণনায় বিলম্ব হবে, কি তার ব্যাখ্যা কি? আর সেই কথাটি প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে বলবেন কেন? সে নির্বাচন কমিশন ঠিক করবে, তারা বলবেন যে হ্যাঁ দুটি নির্বাচন একসঙ্গে হচ্ছে, সেক্ষেত্রে বিলম্ব হতে পারে। কিন্তু এই কথাটি সব কিছুই প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বলতে হবে কেন? প্রধান উপদেষ্টাই বা জানেন কি না জানেন না, উনার আরেকজন জানেন দায়িত্বে প্রেস সেক্রেটারি, তিনি বলেছেন, তখন এটা তো আরেক সমস্যা। যাই হোক, এই নিয়ে কোঅর্ডিনেশনের অভাব। আরেকটি আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে ওয়াশিংটন। এটা গতকাল আলোচনা হয়েছে, আমি জানি না ঠিক কোনটা, ওয়াশিংটন পোস্টের যে এটা, সেটা নিয়ে, এবং মার্কিন একজন কূটনীতিকের উদ্ধৃতি দিয়ে যেটি বলা হয়েছে, এখন এটি কতটা মানে কূটনৈতিক যে শিষ্টাচারের মধ্যে পড়ে, কতটা পড়ে না। আর একটি দলের প্রতি যুক্তরাষ্ট্র সবসময় বলে, মার্কিন দূতাবাস ব্যাখ্যায় বলেছে যে তারা কোনো দলকে অগ্রাধিকার দেয় না, বা কোনো কোনো দলের প্রতি তাদের সমর্থন নাই, রাগ অনুরাগ নেই, এটা থাকা উচিত নয়। তবে এই বক্তব্য
এবং ওয়াশিংটন পোস্ট যেভাবে রিপোর্টটা করেছে তাতে অনেকেরই মনে হতে পারে যে তাদের জামাত ইসলামের প্রতি হয়তো যুক্তরাষ্ট্রের হয়তো পক্ষপাত আছে। আর জামাত ইসলামী এই যে নিজেকে বদল করছে তাদের নীতি কর্মসূচি শরিয়া আইন ইত্যাদির বিষয়ে, সেক্ষেত্রেও অনেকেই মনে করে এটা পশ্চিমের সমর্থন পাওয়ার জন্যই এটা করেছে। এটি তাদের মৌলিক নীতি না এটি নির্বাচনী কৌশল, সে নিয়েও প্রশ্ন উঠেছে। আসলে তো তার দলের গঠনতন্ত্র ঘোষণাপত্র পরিবর্তন না করে আপনি তো বলছেন যে আপনি সরি আইন করবেন না। হ্যাঁ, তো মনে হবে যেন এটা কৌশল, কৌশল ভোটে জয়ের কৌশল। এখন বাংলাদেশের মানুষ যে দলকেই সমর্থন করবে সেটা তো সেটাই মেনে নিতে হবে। তবে এক্ষেত্রে দেখার বিষয় যে জামাত ইসলামের যে রাজনীতি এবং যুক্তরাষ্ট্রের যে মুক্ত উদার রাজনীতি, এই দুইটার কিভাবে সমন্বয় হয়, কিভাবে একে অপরের আস্থার সম্পর্ক গড়ে ওঠে, সেটাও প্রশ্ন আছে। আবার যুক্তরাষ্ট্র তো এর আগেও যুক্তরাষ্ট্র জামাত ইসলামকে যে বৈরীভাবে দেখেছে, তারা রেডিকাল ইসলামী দল বল না, তারা মডারেট ইসলামী দল হিসেবে চিহ্নিত করে। এটা হচ্ছে যে অন্যান্য ইসলামী দল যতটা রক্ষণশীল তার চেয়ে কম রক্ষণশীল, এটা হচ্ছে তাদের বক্তব্য। আবার কারো কারো মতে যে জামাত ইসলামী হচ্ছে, আমরা তো জামাত ইসলামের অতীতের ইতিহাস যদি দেখি, সেখানে কিন্তু তাদের যেমন আহমদীয়দের ব্যাপারে তাদের যে নীতি, এমনকি সুন্নিদের ব্যাপারে যে তাদের যে নীতি, আর সেটা কিন্তু বেশ কট্টর এবং তারা কোনোভাবেই ছাড় দিতে রাজি নয়। তার নাগরিক অধিকার, সে যে ধর্মের হোক, যে গোত্রের হোক, তার নাগরিক অধিকার যদি নিশ্চিত না হয়, তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে কি করে? তাহলে আইনের শাসন কিভাবে প্রতিষ্ঠিত হবে? আইনের শাসন তো কারো প্রতি পক্ষপাত দেখাতে পারে না। জামাত ইসলামের কাছ থেকেও আশা করব যে এই ধরনের যখন বক্তব্য তাদেরকে নিয়ে আসে, তার একটা ব্যাখ্যা তারা দেবেন। অনেক ধন্যবাদ। ওই শেষ প্রান্তে আমরা রোজার আগেই কিন্তু চিনি, তারপরে ছোলা, ডালের দাম বেড়ে গেছে। রোজা শুরু হইতে অনেক দেরি। মানে সবসময় এটা হয় ব্যবসায়ীদের কারসাজি নাকি, বা অথবা আগাম তারা ভোক্তাদের হয়তো একটা মানসিকভাবে তৈরি করার চেষ্টা করে, যেটা সবসময় এই রোজার এক মাস বা 1.5 মাস আগে থেকেই দাম বেড়ে যায় ভোগ্যপণ্যের। কিন্তু এই মুহূর্তে কিন্তু আরও সংকট। একটা হচ্ছে চালের দাম বেড়েছে, অন্যান্য পণ্যের দাম বেড়েছে, জ্বালানি সংকটটা আরও তীব্র হয়েছে। এখন ঘরে ঘরে চুলা জ্বলছে না, এবং বিকল্পভাবে কেউ কাঠ ব্যবহার করছে, কেউ এলএনজি ব্যবহার করছে। এলএনজিও পাওয়া যাচ্ছে না এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে নিতে হচ্ছে। তো এক ধরনের অর্থনৈতিক সংকট, নির্বাচনে ডামাডোলে হয়তো আমরা অর্থনৈতিক সংকটটার দিকে দৃষ্টি দিচ্ছি না, কিন্তু নির্বাচনের পর যারাই ক্ষমতায় আসুক, জনগণের ভোটে তাদের একটু বড় চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে। অবশ্যই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মূল্য আজ এ পর্যন্তই। আবার সবাই ভালো থাকুন। শুভরাত্রি।